কবি শতরূপা সান্যাল কিছু এটা কি বলে দিতে হবে তিনি আর কি কি করেন? এরকম বহু গুণী মানুষ আছেন যাদের সম্পর্কে আলাদা করে কিছু বলে দিতে হয় না। আপনি এই মুহূর্তে যাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো তিনি শ্রীমতী নন্দিনী ভট্টাচার্য, আমাদের কলকাতা দূরদর্শনে উনি সহ অধিকর্তা ছিলেন। আমার খুব সৌভাগ্য যে উনি যখন দায়িত্বে ছিলেন তখন অনেক কাজ করতে পেরেছি, অনেক কিছু শিখেছি ওনার কাছে। এত গুণী মানুষ যারা কিছু জানে না, ক্যামেরার সামনে কথা বলাটা উনি নিজে গিয়ে একটা দূরদর্শন কেন্দ্রের সহ অধিকর্তা তিনি সেটা শিখিয়ে দিচ্ছেন, সেটা আমার নিজের চোখে দেখা। আমি ম্যাডামকে অনুরোধ করবো আজকের এই আলোচনা সভায় তাঁর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ বাবা, কত কথা বললে। নমস্কার। আজকে 1433-এ প্রথম মধ্যাহ্ন নাকি সায়াহ্ন হয়ে গেছে, মধ্যাহ্নই বলি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই, প্রীতি জানাই, শ্রদ্ধা জানাই, স্নেহ জানাই। আমার তো মনে হচ্ছে বেশিরভাগই আমার স্নেহের পাত্রপাত্রী হবেন। শ্রদ্ধা তো বুড়ো হয়ে গেলাম তো। আজকে আমার বিষয়বস্তু যেটা, সেটার সঙ্গে জ্যোতির্বিদ্যার একটু যোগ আছে বটে, কিন্তু সিনেমা থিয়েটার বা সেরকম কিছু সঙ্গে যোগ নেই। বহুদিন বাদে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দিনগুলো মনে পড়ছিল, তাই এমন একটা বিষয়ে পছন্দ করলাম, সেটা হচ্ছে টিউডার সমাজে, টিউডার সাহিত্যে জ্যোতির্বিজ্ঞানের অবদান বা ইনফ্লুয়েন্স। অশোকদার বেশ পছন্দ হচ্ছে, আমি জানি অশোকদার এটা পছন্দ হবে। প্রসঙ্গত আমরা যখন ছাত্র তখন অশোকদাদের দেখতাম ঈর্ষা নিয়ে, সম্মান নিয়ে, ভয় নিয়ে, অনেকটা ওই দূরে তারার মতন ছিলেন ওনারা, একেবারে জলজল করতেন। তো যাই হোক, আজকের বিষয়টা সবাই অনেকেই আমরা জানি যে মহাসাগরিক, মানে বিরাট তার ব্যাপ্তি। এখন এক একটা সেগমেন্ট এই বিষয়ের ওপরেই লোকেরা পিএইচডি করছে, এমফিল তো করেই বেড়াচ্ছে। তাতে করে সুবিধে হলো যে খুব ভালো বক্তৃতা যখন আমি করতে নিশ্চয়ই পারবো না, তখনও বলবো যে একটা ছোট রইল যে এত বড় বিষয় আর আমি কি বলবো। তো যাই হোক, ছুঁয়ে ছুঁয়েই যাওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন হলো যে টিউডারটাই কেন চুজ করলাম। টিউডার যুগ, আরো তো অনেক যুগ ছিল ইংরেজির, মানে তো টিউডারের আগের অব্দি যে যুগটা 1154 থেকে মোটামুটি 1480-85, সেটা না একেবারে মধ্যযুগ বলা যায়। মানে বিরাট, সেখানে ছিল কুসংস্কার, সেখানে হেলথ অ্যান্ড হাইজিনের কোনো সম্পর্ক ছিল না। একটা ফিডব্যাক আসছে, একটু ফিডব্যাকটা কমানো যাবে? করছে যে কোনো একটা মাইক চলুন। ওকে, আমি কথা দিচ্ছি আমার প্রেজেন্টেশন খুব একটা প্যাডাগজিক করব না, খুব একটা বুকিশ করব না। কেন এবার করতে যাবো? এটা কি ইউনিভার্সিটি ক্লাস হচ্ছে নাকি? তো তার আগে অব্দি ছিল মধ্যযুগ, প্ল্যান্টাজেনেট নামটা যা ছিল, কিন্তু সেখানে মানুষের মনোজগৎ যেটা ছিল সেইটা, এবং তারপরে টিউডার যুগে যেটা হলো সেইটার ক্ষেত্রে না একটা সামুদ্রিক চেঞ্জ এলো, সি চেঞ্জ, একেবারে পাল্টে গেল। একদিনে হয়নি অবশ্য, মানে কোনো চেঞ্জই মনোজগতের তো একদিনে হয় না। সেইটা ঘটেছিল এক অপূর্ব জ্যোতির্বিজ্ঞানের মনীষীর জন্যে। সেই জন্যই টিউডারটা চুজ করেছি। তার নাম হচ্ছে নিকোলাস কোপারনিকাস। তার আগে অব্দি ছিল টলেমির রাজত্ব। টলেমির আমলে
ভাবা হতো যে পৃথিবী আছে ইউনিভার্সের সেন্টারে, আর একটু কি জল খাবো এটা নিয়ে পৃথিবীর এই একটু খুলে দাও তো বাবা। পৃথিবীর কে ঘিরে সূর্য, গ্রহ, তারা এবং যতটুকু দেখা যেত, হ্যালো, যতটুকু দেখা যেত সবাই বলতো যে বাবা পৃথিবীতে আমরা একেবারে হাম হনু, কারণ বাকি বিশ্ব জগৎ পৃথিবীর কথায় ঘুরছে। সুতরাং আমরা যারা পৃথিবীতে থাকি, জড় এবং জীব, মাইকটাকে একটু গন্ডগোল করছি, অন্য মাইকটা নেব, মুখের একদম কাছে। তো তাহলে নিশ্চয়ই ঈশ্বর আমাদের বিশেষ করে ফেভার করেছেন, তাই তো আমাদের সর্বসৃষ্টির মাঝখানে রেখেছেন। তো তা নইলে তো আমরা একটা কোণে পড়ে থাকতাম, যেরকম সূর্য আর কি পৃথিবীর চারপাশে তো ঘুরছে। সুতরাং মানুষরা ভাবতো, টলেমির বিশ্বাস যতদিন অব্দি ছিল, মানুষরা ভাবতো যে ঈশ্বর আমাদের ভালোবাসেন, সুতরাং আমাদের না আলাদা করে আর কোনো চেষ্টা করতে হবে না, ঈশ্বর আমাদের ভালোটাই বেছে রেখেছেন। ফলে মানে মানুষের মধ্যে মোরালিটিটাও একটু গোলমেলে ছিল, কারণ ভালো কাজ করব তবে ভালো ফল পাবো সেরকম কোনো বাধ্যবাধকতা ছিল না। ঈশ্বর তো আমাদের জন্য বেঁধেই রেখেছেন, আমি মানুষ খুন করলেও মজা হবে, আমি লোকের সেবা করলেও তাই হবে। হ্যাঁ, স্লাঘার বেলুনটা ফুটিয়ে দিলেন কোপারনিকাস। তো পোল্যান্ডের কাছে আমরা যে কতভাবে ঋণী, মানে তেজস্ক্রিয়তা বলুন পোল্যান্ড দিয়েছে, বিখ্যাত দার্শনিক পোল্যান্ড দিয়েছে। তো দেখুন, আমরা আমাদের মাথায় যে 3 পাউন্ড ঘিলু দিয়েছেন ভগবান, এবং যে প্রায় 1000 কোটি নিউরন আছে, অনেকেরই, আমার একটু কম আছে মনে হয়, কিন্তু সেইটা আমাদের আর কাজে লাগতো না টলেমির সময়। কিন্তু টলেমির পরবর্তী কোপারনিকাসীয় যুগে সেই খিলুটিলুগুলো কাজে লাগাতে হলো, এবং তখনই এলো একটা যুগ, একটা চিন্তাধারা যার নাম হিউম্যানিজম, যেটা নিয়ে অনেক দিন আগে অশোকদার সঙ্গে একবার আলোচনা হয়েছিল। সেই পিরান্দেলো, সেই টমাস মোর, সেই ইরাজমাস। তো হিউম্যানিজম বলছে তোমার ভাগ্যের জন্য তুমি কিন্তু দায়ী। মানে এই যে কি অসম্ভব চেঞ্জ এলো, তখন মানুষ ভীষণভাবে ক্ষুব্ধ হলো, ভয় পেল, বললো আমি তো কারোর কোলে বসে নেই, আমি তো আমার কাজের জন্য, আমার ভাগ্য তো আমার কাজ অনুসারে হবে, তাহলে কে আমায় বাঁচাবে? তাহলে আমার নিশ্চয়ই ভালো কাজ করতে হবে। এই চিন্তাধারার যে কত বড় একটা প্রভাব পড়লো মানে সাহিত্য সৃষ্টির ওপরে, সেটা না বলে বোঝানো মুশকিল, সেটা কেবল অনুভব করার জায়গায় রয়েছে। সেই জন্যই আমি আজকে টিউডার যুগের কথাটাই বেছে নিলাম। তো একদিনে হয়নি যে কোনো এত বড় একটা চেঞ্জ, মানে আমার মনে হয় মানুষের চিন্তাধারার উপরে এতখানটা প্রভাব ফেলতে কম বই পেরেছে। বহু পরে চার্লস রবার্ট ডারউইনের বইটাতে এরকম একটা সাংঘাতিক গন্ডগোল হতে লাগলো, বা তারও একটু পরে সিগমন্ড ফ্রয়েডের বইতে এত বড় একটা চিন্তা যে আমরা নিজেদের যা ভাবতাম তা তো নই। তো এটা কি আটকে যাচ্ছে? তো কোপারনিকাসের আবিষ্কারের পরে মানুষের মনোজগতে এই এত বড়টাই চেঞ্জ হলো। তো সবাই না চায়ের, মানে আমাদের চায়ের দোকান, মানে সেখানে পাব আছে, সেখানে ভালুক খোঁচানো রাঙিনা, সেখানে মানে ওরা ভীষণ নিষ্ঠুর ছিল, ভালুককে খোঁচে মজা পেত। এমনকি অবিদ্যাদের ঘরেও লোকেরা গিয়ে বলতে লাগলো, জানিস আমরা আমাদের কাজের অনুসারে আমাদের ভাগ্য তৈরি হবে। আর সব থেকে বেশি করে কথাবার্তা হতে লাগলো রাজ দরবারে,
তখন ছিল টিউডার যুগে ছিল কি হেনরি VII ছিলেন, তারপরে তার ছেলে হলেন হেনরি VIII, তারপরে সব পরপর চলতে লাগলেন। তো সব দিকটাতে জীবনের এই আকাশবিদ্যা জুড়ে যাচ্ছিল। আর বিরাট বিরাট সব জাহাজ, তখন তো নতুন পৃথিবীটা আবিষ্কার করার সময় টিউডার যুগে, তখন বড় বড় জাহাজ বেরোচ্ছিল। এবং আরেকটা জিনিসও হলো যে জাহাজে যখন সমুদ্রের দিকশূন্য করে ভেসে যাচ্ছি, তখন আমি কোনো দিকে কোনো দিগন্তে আমার কোনো ল্যান্ড মার্ক নেই, তখন কিন্তু আকাশবিদ্যার জোরেই, অ্যাস্ট্রোনমির জোরেই আমি আমার ডেস্টিনেশনকে খুঁজে পেতাম, তাই না অশোকদা? একদম ওই সেটস্ট্যাক দিয়ে ঘুরে পেত। তো এমনকি আরেকটা ভালো কথা আমার মনে এলো, সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজি। মজার ব্যাপার হলো, একদিকে যখন এত সুন্দর সুন্দর রেশনাল সাহিত্য গড়ে উঠছে, সেখানে কিন্তু অ্যাস্ট্রোলজিটাও খুব ওনারা মানতেন এবং অনেকেই মনে করতেন দুটো সমার্থক। মানে আমাদের যে রানী লৌহরানী কুইন এলিজাবেথ ছিলেন, তার নিজস্ব পোষা জ্যোতিষী ছিলেন, বলে জন ডি বলে তার নাম। তো তিনি কুইনকে বলতেন যে আজকে এই দলিলটা সই করবেন না, ইয়োর গ্রেস, আজকে আপনি নীল জামাটা পরুন, আজকে ইউরেনাস একটুখানি বেঁকে আছে, আজকে আপনি মামলার দিকে যাবেন না। তো এই যে অদ্ভুত, আজকেও কিন্তু 2026 জানিও অনেকেই কিন্তু অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমিটা গুলিয়ে ফেলে, আজকেও ফেলে, অস্বীকার করার জায়গা নেই। সুতরাং এখানে একটা টার্ময়েল চলছে যখন, তখনই কিন্তু শ্রেষ্ঠ সাহিত্য, মনের জমিটা যখন চাষ করা হচ্ছে, খুঁড়ে যাচ্ছে, বিদীর্ণ হচ্ছে, ক্ষিপ্ত হচ্ছে, ভয় পাচ্ছে, তখনই কিন্তু সাহিত্য তৈরি হওয়ার উপযুক্ত সময় তৈরি হলো। সেই জন্যই টিউডার যুগে এত প্রলিফিক, এত সুন্দর সাহিত্য সৃষ্টি হয়েছে। শেক্সপিয়ার আছেন, জন ডান আছেন, টমাস মোর আছেন, বেন জনসন আছেন, কে নেই রে বাবা, অপূর্ব অপূর্ব সব সনেটও লেখা হয়েছে সে যুগে। তো আরেকটা ব্যাপারে বড্ড কষ্ট পেয়েছিল, যেটা ডারউইন যে কষ্ট এবং ফ্রয়েডও ভবিষ্যতে যে কষ্ট খুঁজিয়ে দিলেন, যে আমরা মানুষরা কিন্তু শেষ কথা নই। আমি যদি ভালো কাজ করি, আমি ভালো রিওয়ার্ড পাবো, কেউ আমার জন্য সাজিয়ে গুজিয়ে দেবে না। সুতরাং এই যে মানুষের ট্র্যাজেডি, টিউডার যুগে যে বিখ্যাত বিখ্যাত, আমি নাম আর কটা করব, সত্যি কথাই নাম করলে তো শেষও হবে না, কিন্তু এই যে নিজের কাজে কনসিকুয়েন্স দিতে হবে, উত্তর দিতে হবে, সেই ধারণাটা, সেই যে ট্র্যাজিক হিরো, সেই যে লড়ে নেব, সেই যে প্রলেটারিয়াট, সেই যে আমি ভালো কাজ করলে ভালো পাবো, খারাপ করলে খারাপ পাবো, সেই রকম কনসিকুয়েন্সিয়াল হিরো, বাংলা হয়তো ইংরেজি একটু বেশি বলে ফেলছি, সেই রকম হিরোরা কিন্তু টিউডার যুগেই প্রথম এলো। আজও আমরা তাদের শ্রদ্ধা করি, ভালোবাসি। অন্যতম কথা যা না বললেই হবে না, ডক্টর ফাউস্টাস মার্লোর। তিনি হিরো না, তিনি ভিলেন, আজ অব্দি কিন্তু আমরা মানে অনন্ত তর্ক করে যেতে পারি। তিনি যে তার নিজের ভাগ্য করে নেবেন বলে ভগবানের সঙ্গে, শয়তানের সঙ্গে চুক্তি করলেন, তিনি কি ভালো করলেন, নাকি তিনি সাবমিশনের দিকে থাকলেই ভালো করতেন? এটা কিন্তু আজও কেউ ঠিক করে উঠতে পারেনি। মানে জানি না অশোকদার কি মত। তো এইভাবে টিউডার যুগের সাহিত্যে এই অ্যাস্ট্রোনমির দিক থেকে একটা অসম্ভব আলোকপাত হলো। হ্যাঁ, এরপরে শেক্সপিয়ারকে কি একটু ছোবো না বাদ দিয়েই যায়, অনেক লম্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাদ দিয়ে, শেক্সপিয়ার তো একদম কমপ্লিটলি আলাদা একটা মহাসাগর, থাক। তো শেষ পাতে একটু তাহলে মিষ্টি দিই। কবি জন ডান,
মানে আজ অব্দি তো ছেলেপিলেরা প্রেম টেম করে জন ডানের লাইন কোট টোট করে, মানে ভালোবাসি বাড়ি দে মরে অবসর, দোহাই তোদের আর লেট মি লাভ। হ্যাঁ, তো জন ডান আবার মানে বেশ রঙ্গিলা রাশিয়া পাবলিক ছিলেন, মানে খুবই নটবর ছিলেন। তো তিনি বললেন, তিনিও খুব নিউ সায়েন্সের ব্যাপারে খুবই উৎসাহী ছিলেন। শেক্সপিয়ারটা বলবো বলে আমি ভেবেছিলাম, কিন্তু ভালো একটা সেমিনার আছে, সেটা শুনবো বলে। তো জন ডান বললেন যে আমি তো এই ইউনিভার্স তো আমি মাইক্রোকজম, ছোট্ট ইউনিভার্স, আমাদের মধ্যে বেসিক কোনো তফাৎ নেই, কিন্তু মেইন কথাটা হলো সেটা কিন্তু আমাদের প্রাচ্য দর্শনের কথা। মানে আমাদের দেশের দর্শনও সেই বলে যে তুমি সেই তুমি। তো সেই রকম ভাবে জন ডান অনবদ্য কিছু এলিজি লিখেছেন, কিছু কবিতা লিখেছেন। এই গেল। আর আরো অসংখ্য লোক রয়েছেন, টমাস মোর রয়েছেন, স্পেন্সার রয়েছেন, যারা মানে প্রত্যেকটা লেখার প্রত্যেকটা লাইনে অ্যাস্ট্রোনমিক্যাল কথাবার্তার মেটাফর দিতেন। সেটা এই মুহূর্তে থাক, আজকে আর অত পেডাগগির দরকার নেই, অন্য আরেকদিন হবে যদি সুযোগ দেন। নমস্কার, আবার বলি বেজায় ভালো কাটুক এই বছরটা, পৃথিবী একটু জুড়োক, যেন বড্ড গরম তপ্ত হয়ে আছে। নন্দিনী দিকে অনেক অনেক ধন্যবাদ। নন্দিনী ভট্টাচার্যের পরে মঞ্চে আমন্ত্রণ যেমন নেবো, এমন এক মানুষকে কি বলি, প্রথম তার সঙ্গে আমার আলাপ তার নাটক থেকে মুগ্ধতা হওয়া, প্রথম এটা আমার। তারপর আমরা সবাই জানি উনি অধ্যাপিকা। ডক্টর শম্পা সেনকে মঞ্চে ডেকে নেব। স্পন্দনের নাটক গোটা পৃথিবীর মানুষ দেখেন। সংগ্রামদার অসাধারণ সেই লড়াই, আর তার সঙ্গে সমানভাবে লড়াই স্বামী সম্পাদিক শম্পা সেন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং অধ্যাপিকা শম্পা সেন কিছু বলবেন। হ্যালো, নমস্কার, শুভ নববর্ষ। তমালি আমাকে পরিচিত করিয়ে গেল, পরিচয় দিয়ে গেল। ওর সঙ্গে আমার বহু যুগের আলাপ এবং নাটকের সূত্রে, আর বহুদিনের আলাপ শ্যামলদার সঙ্গেও। এখানে যারা বিশিষ্ট মানুষ উপস্থিত আছেন তার মধ্যে অশোকবাবু আছেন, স্যারকে আমি চিনি, শতরূপা আছেন, তাকেও আমরা প্রায় প্রত্যেকেই চিনি, নন্দিনীদি বললেন, আরও অনেকে আছেন যাদের ব্যক্তিগতভাবে আমি চিনি আর এমনি চিনি, তাদের পরিচয়ের জন্য, তাদের কাজের জন্য চিনি। তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা জানিয়ে আছেন এখানে এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের অধিকর্তা, তাকে আমি আমার শ্রদ্ধা জানাই, শ্যামলদাকে এবং খোলা মনের প্রত্যেক সদস্যকে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে দু একটি কথা বলবো। কথার শুরুতেই এটি বলে রাখি যে আমি একটা প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছি, মানে আমার খুব নিকটজন কাল রাত্রে ভর্তি হয়েছেন, আইসিইউতে রয়েছেন, সেই জন্য সিনিয়ররা থাকা সত্ত্বেও আমি চলে যাব বলে আজকে আমাকে আগে সময় চেয়ে নিলাম। বিষয়টা অনেক বৃহৎ,
যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন, সেটার পরিসর এত অনন্ত এবং এত গভীর যে সত্যি সত্যি খুব কম সময়ের মধ্যে হয়তো বলে শেষ করা যায় না। কিছুটা আমি ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব মাত্র, এবং ভারতীয় প্রেক্ষিত থেকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব মাত্র। আমি ধন্যবাদ জানাবো উদ্যোক্তাদের এই বিষয়টিকে আজকের আলোচনায় রাখার জন্য। তার কারণ আমাদের এই ভয়ঙ্কর রক্তস্নাত যে সময়, যে অন্ধকার সময়, যুদ্ধের দামামা চারিদিকে বাজছে, পৃথিবী কিভাবে শান্ত হবে আমরা জানি না। আমরা আবার আরেকটি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্মুখীন হয়ে রয়েছি। এরকম একটা ভয়ঙ্কর দেশ ও বিশ্বের সংকটকালে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমরা যদি একটু মহাকাশের দিকে তাকিয়ে দেখি, আমরা যদি একটু অনন্ত লোকের কথা ভাবি, আমরা যদি একটু গভীরভাবে ঔপনিষদিক দর্শনের কথা চিন্তা করি, আমাদের বোধ, আমাদের চেতনা যদি সমসাময়িক রাজনীতির রক্তস্নাত এই সময়কাল থেকে উত্তীর্ণ হয়ে একটু অতীতচারী হয়, তাহলে হয়তো আমরা অনেকটা বৃহৎ মানুষে পরিণত হতে পারবো। আমরা হয়তো মুক্তি খুঁজে পাবো। সেই মুক্তির দিশা হয়তো আজকের এই আলোচনার বিষয়ের মধ্যে রয়েছে। প্রথমেই আমি বলবো যে রবীন্দ্রনাথ ছাড়া তো কিছুই হয় না আমাদের। মহাবিশ্বে মহাকাশে মহাকালোর মাঝে আমি মানব একাকী ভ্রমে বিস্ময় বমি বিস্ময়। এই ধ্রুবপথটিকে যদি আমরা সামনে রেখে চলি, তাহলে বুঝবো এই রবীন্দ্রনাথ কোথা থেকে এলেন। আমি একটু ভারতীয় সভ্যতার দিকে তাকাই জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত আলোচনার প্রসঙ্গে, কারণ এত বিস্তৃত বিষয় খুব ছুঁয়ে যাওয়া যাবে মাত্র। ঋগ্বেদের সময় থেকে আমরা লক্ষ্য করেছি যে একেবারে ওল্ডেস্ট লিটারেচার যেগুলো আমাদের এনশিয়েন্ট টেক্সট, সেখান থেকে কিন্তু মূলত মহাকাশকে দেখা, আমাদের অনন্ত আকাশ মাথার উপরে যে আদিম মানুষের ছিল, সেই অনন্ত আকাশ সম্পর্কে তার যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসার উত্তর সে খুঁজতে চেয়েছে নানান রকম রচনা ও শিল্পের মধ্যে দিয়ে। ঋগ্বেদের যুগ থেকে দেখি স্তোত্রহীন যেগুলো শ্লোক, স্তোত্র, স্তব, সেখানে কিন্তু মূলত প্রকৃতির যে মূল উপাদান, সেই উপাদানগুলোকে বন্দনা করা হতো। সূর্য, নক্ষত্র, চন্দ্র, অগ্নি, জল, বায়ু, এই যে পঞ্চভূতের যে সমাহারে বেষ্টিত আমাদের ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ডের কনসেপ্টটাও একদম বৈদিক যুগ থেকেই আসছে। তখন থেকেই কিন্তু আমাদের একটা জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত ধারণার সূত্রপাত বলে আমরা মনে করি ভারতে। দিদি আগে বলে গেলেন পাশ্চাত্যের ইতিহাস সম্পর্কে। আমি সেদিকে না ঢুকে আমি ভারতের সাহিত্যের প্রসঙ্গ একেবারে আদিমকালে, যেটা থেকে আমাদের উত্তরাধিকার আমরা এত দূর পর্যন্ত এগিয়ে এলাম, তা না হলে আমরা এত দূর এগোতে হয়তো পারতাম না, সেটুকু মনে করিয়ে দিই। একেবারে বৈদিক যুগ থেকে স্তোত্র, স্তব, শ্লোক এগুলোর মধ্যে দিয়ে ঋগ্বেদের কাল থেকে আমরা জ্যোতির্মণ্ডল পর্যবেক্ষণের যে একটা সিদ্ধান্ত, জ্যোতির্মণ্ডলকে পর্যবেক্ষণ করবার যে একটা নিয়ত অভ্যাস, সেগুলো লক্ষ্য করেছি এবং অনন্ত জিজ্ঞাসা মানুষের সেটা লক্ষ্য করেছি। এই যে প্রাচীন প্রায় প্রত্যেকটি প্রাচীন সভ্যতার ইতিহাস, সেটা মেসোপটেমিয়ান সভ্যতা হতে পারে, সেটা চৈনিক সভ্যতা হতে পারে, সেটা মিশরীয় সভ্যতা হতে পারে, প্রত্যেকটি প্রাচীন সভ্যতার ইতিহাসকে খনন করলে যে অ্যাস্ট্রোনমি সংক্রান্ত জিজ্ঞাসা পাওয়া যায়। আজকে আমরা একটা প্ল্যানেটেরিয়ামে বসে আলোচনাটা করছি, সেটা আরো ইন্টারেস্টিং এই কারণেই যে জ্যোতির্বিজ্ঞান যখনও তৈরি হয়নি, তখন জ্যোতির্মণ্ডল সম্পর্কিত, ব্রহ্মাণ্ড সম্পর্কিত মানুষের সমস্ত জিজ্ঞাসা যে একেবারে পৃথিবীর প্রাচীনতম সভ্যতার প্রত্যেকটাতে প্রায় পাওয়া যায়, ভারতীয় সভ্যতাতেও সেরকম পাওয়া যায়। এবং মানব মনের অনন্ত রহস্য সন্ধানের যে একটা প্রচেষ্টা,
অনন্ত রহস্যকে আবিষ্কার করবার যে আমাদের একটা প্রবণতা, সেটা যুক্ত রয়েছে কিন্তু অ্যাস্ট্রোনমির সঙ্গে। আমরা সেই অনন্ত রহস্যকে সন্ধান করতে চেয়েছি। রবীন্দ্রনাথের আমরা যদি চলে আসি সেখান থেকে একেবারে একালে, তাহলে দেখব যে বেদ, বেদান্ত, বেদাঙ্গ, মূলত বেদাঙ্গ, যার একটা ভাগ ছিল জ্যোতিষশাস্ত্র। 27টা নক্ষত্রের অবস্থান, গ্রহের অবস্থান ইত্যাদি সম্পর্কিত আলোচনা বেদাঙ্গতে পাওয়া যায়, অর্থাৎ বেদ, বেদান্ত এবং বেদাঙ্গ। সেখানে ভারতীয় জ্যোতিষ সম্পর্কিত আলোচনার একটা সূত্রপাত হয়েছিল। সেই জ্যোতিষ পরবর্তীকালে কি পর্যায়ে গেছে, কোন বুজরুকি ব্যবসায় পরিণত হয়েছে, সেই সম্পর্কে আমরা অনেকেই অবহিত আছি। কিন্তু একেবারে আমাদের প্রাচীন সভ্যতার ইতিহাস খনন করলে আমরা লক্ষ্য করি যে বেদাঙ্গতে যে জ্যোতিষ শাস্ত্র সম্পর্কিত চর্চা, সেই চর্চার সূত্রপাত হয়েছিল, সেটাও কিন্তু আসলে জ্যোতির্মণ্ডল সম্পর্কিত আমাদের যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসা থেকে উঠে এসেছিল। আমাদের ভুলে গেলে চলবে না, ভারতেই জন্মগ্রহণ করেছিলেন আর্যভট্ট নামক এক ব্যক্তি। শূন্যের যে জন্ম, সেই শূন্য সম্পর্কিত কনসেপ্টটি পৃথিবীর গণিতের ইতিহাসে তৈরি হতো না যদি না আর্যভট্ট থাকতেন। অর্থাৎ ভারতবর্ষে, আমি একেবারেই গণিতেরও লোক নই, আমি বিজ্ঞানেরও লোক নই, সামান্য ইতিহাসটুকু জেনে বলছি, সাহিত্যের মানুষ আমি এবং নাটক নিয়ে চর্চা করি, সেটুকু জেনে বলছি যে আর্যভট্টের উপস্থিতি ছাড়া সারা পৃথিবীর বিজ্ঞান এবং গণিত চর্চা আজকে এই পর্যায়ে যেত না, অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্সের চর্চাও এই পর্যায়ে যেত না। আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতবর্ষে অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্টিটিউট বা ইসরোরও সামনে একেবারে আর্যভট্টের মূর্তিটি রাখা রয়েছে। তাহলে এই যে মহাকাল সম্পর্কে, মহাকালের অনন্ত ছন্দ, তার গতির সঙ্গে আমাদের একটা জীবনের সাযুজ্য রেখে চলার প্রচেষ্টা, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র সম্পর্কে আমাদের আগ্রহ, সেই আগ্রহ একেবারে বৈদিক কেন, প্রাক বৈদিক কাল থেকে আমরা পাই। প্রাক বৈদিক কালে যেহেতু লিটারেরি টেক্সট আমাদের হাতে এসে পৌঁছয়নি, সেই জন্য আমরা লিটারেরি টেক্সটগুলোকে অবলোকন করতে পারি না। কিন্তু ভারতীয় সভ্যতার ইতিহাসে এটা যে ছিল, এবং সোলার ক্যালেন্ডার আর লুনার ক্যালেন্ডার দুটোরই যে অস্তিত্ব ছিল। ক্যালেন্ডারের হিস্ট্রি সম্পর্কে অমর্ত্য সেন অসামান্য লিখেছেন, একটা কান্ট্রি অফ ফার্স্ট বয়েজের একটা প্রবন্ধ আছে তার, সেখানেও তিনি বলেছেন। এবং আমরা যদি আজকে সোলার ক্যালেন্ডার, লুনার ক্যালেন্ডারের ইতিহাসকে খনন করে দেখি, তাহলে দেখব যে যেমন ভারতবর্ষে আমাদের ক্যালেন্ডার সম্পর্কিত যে আলোচনা সেটার সূত্রপাত হয়েছিল, তেমনি একইভাবে মধ্যপ্রাচ্যের সভ্যতাতেও লুনার ক্যালেন্ডার সম্পর্কিত আলোচনার প্রথম সূত্রপাত হয়েছিল যুগ যুগান্ত আগে, শতাব্দীর পর শতাব্দী পিছিয়ে যেতে হবে আমাদের। তাহলে আমাদের এটা ভুললে চলবে না যে আজকের দিনে আমরা যে উত্তরাধিকার বহন করছি, ভারতবর্ষে যদি কোনো উত্তরাধিকার আমরা বহন করে থাকি, তাহলে সেটা কিন্তু আমাদের প্রাচীন যুগ থেকে একটা উত্তরাধিকারকেই আমরা বহন করছি, সেটা হঠাৎ করে তৈরি হয়নি। অর্থাৎ রবীন্দ্রনাথের মহাকাশ সম্পর্কে জিজ্ঞাসা, কাল সম্পর্কে জিজ্ঞাসা, তার কাল চেতনা, অথবা তাঁরও পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী যখন পড়ি, তখন তার যে অনন্ত জিজ্ঞাসা নক্ষত্র লোকের দিকে তাকিয়ে, সেই জিজ্ঞাসা তৈরি হতো না যদি না বেদের বা উপনিষদের দর্শন আমাদের ইতিহাসের একেবারে প্রথম দিকে থাকতো। ভারতবর্ষের ইতিহাস, এই ইতিহাস চেতনার যে জন্ম রবীন্দ্রনাথ পরবর্তীতে নানান কিছুতে তা পায় তার লেখায়, সেই ইতিহাস চেতনা বা সেই কাল চেতনাটাকে তিনি ধারণ করে আছেন। তাই তার এমনই নানান জিজ্ঞাসা জ্যোতির্মণ্ডল সম্পর্কেও, এবং যেটা একদম দার্শনিকতার স্তরে উন্নীত হয়ে গেছে। আমার প্রশ্ন
আজকে আমাদের আলোচনার সভার অন্যতম প্রশ্ন যে আমরা তো বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে এটা আমি অন্তত দেখতে পারি না, কারণ আমি বিজ্ঞানী নই। এখানে বিজ্ঞানের বিড়লা প্ল্যানেটোরিয়ামের অধিকর্তা যেভাবে উপস্থাপিত করবেন বিষয়কে, আমি সেটা পারবো না, কারণ আমি অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্সের লোক নই। আজকে আমাদের আলোচনার প্রেক্ষিত যে সাহিত্য ও চলচ্চিত্র সম্পর্কিত আলোচনা, সেখানে আমরা দেখব যে কতখানি অ্যাস্ট্রোনমি প্রভাব বিস্তার করেছে, অ্যাস্ট্রোনমির কতখানি বিভিন্ন অনুষঙ্গ এসেছে এবং তার ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে। সেটা সাহিত্য তো একটা বিরাট প্রেক্ষিত, চলচ্চিত্র একটা বিরাট প্রেক্ষিত, সুতরাং প্রত্যেকটা আমরা একটু একটু ছুঁয়ে যেতে পারি মাত্র। আমি সামান্য একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের যে অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্সের চর্চা, সেটা কতটা বিস্তৃত ছিল প্রাচীন ভারতে। যে দিল্লির যে যন্তর মন্তর, রাজস্থানের রাজা জয় সিং এর তৈরি, যেটা 18th সেঞ্চুরিতে তৈরি, সেটা কিন্তু সাহিত্যের প্রভাব বা পাশ্চাত্য শিক্ষার প্রভাব এদেশে আসার আগেই তৈরি হচ্ছে। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রকে একদিক থেকে আমরা যদি বিজ্ঞানের দিক থেকে চর্চা করি, জ্যোতির্শাস্ত্রের সঙ্গে জ্যোতির্বিজ্ঞানের সম্পর্ককে যদি আমরা অনুধাবন করি, তাহলে দেখব সেটা আরেকটা সমান্তরাল টেক্সট, আরেকটা সমান্তরাল আলোচনার প্রবাহের জন্ম দিতে পারে। আমাদের দেশে যখন 18th সেঞ্চুরিরও মাঝামাঝি সময়ে জন্ম নিচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি যন্তর মন্তরের মতন, তখন বোঝা যায় যে ভারতীয় সভ্যতাতেও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে জিজ্ঞাসাটা কতখানি প্রখর ছিল। ঔপনিবেশিক শিক্ষা আমাদের আরেক রকম ভাবে শিক্ষিত করলো। আমরা বিজ্ঞানকে পাঠ্যক্রমের মধ্যে থেকে চিনলাম, কিন্তু আমরা জানি যে সবকিছুই আমরা চিনলাম বা শিখলাম হচ্ছে পাশ্চাত্যের লেন্স দিয়ে। আজকের দিনে যখন ওরিয়েন্টালিজম নিয়ে আলোচনা হয়, আজকের দিনে যখন প্রাচ্যবিদ্যা নিয়ে আলোচনা হয়, আমরা যখন লেন্সটাকে অনেকটা ঘুরিয়ে দেখতে শিখছি, তখন আমরা ভারতের ইতিহাসকেও নতুন করে পড়ে নিতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশে যে 19 শতকের রেনেসাঁ হয়েছিল, সেটা সীমাবদ্ধ ছিল একটি নির্দিষ্ট মধ্য, সেটাই অনেকটা চ্যালেঞ্জড হয়ে গেল আমাদের দেশে উপনিবেশের ফলে। এবং তার পাশাপাশি আমরা বলবো শুধুমাত্র উপনিবেশ নয়, পরবর্তীকালেও আমরা যখন আমাদের দেশে এত বড় বড় বিজ্ঞানী জন্মেছেন, জগদীশ চন্দ্র, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাদ সাহা, সত্যেন বোস, সিভি রামানের মতন বিজ্ঞানী থাকা সত্ত্বেও ভারতীয় সভ্যতায় কি আজকের দিনে আমরা বিজ্ঞান চর্চার বা বৈজ্ঞানিক মননে কোনো স্থান দেখতে পাই? মেইন স্ট্রিমের ক্ষেত্রে আমরা প্রায় পাই না বললেই চলে। তার কারণ রাষ্ট্রনীতি আমাদের সেখানে পৌঁছতে দেয়নি। তার কারণ যে কোনোভাবেই হোক আমাদের পঙ্গু করে রাখা হয়েছে বিজ্ঞান চেতনার, বিজ্ঞান বোধের দিক থেকে বিষয়গুলোকে পর্যালোচনা করে দেখার জন্য। আমরা যেন চিরকালের মতন একটা বিকলাঙ্গ অবস্থায় রয়েছি। আমি একটু মনে করিয়ে দিতে চাই, যেহেতু বিষয়টি জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত, তাই আমাদের বেশ কিছু মনে পড়বে সাহিত্যের কথা। বাংলা সাহিত্যের দু একটি উদাহরণ দেব মাত্র, কারণ এত বিস্তৃত পরিসর বাংলা সাহিত্যের সেটা এইটুকু আলোচনায় বলা যায় না। আপনারা নিশ্চয়ই ভুলে যাবেন না, আমি যেমন দেবেন্দ্রনাথের আত্মজীবনীর কথা বললাম, রবীন্দ্রনাথের অসংখ্য গান, মূলত গান, কবিতা, সেখানে যে অনন্ত প্রশ্ন, জিজ্ঞাসা এবং মহাকাশের রহস্য সন্ধানের একটা প্রশ্ন রয়েছে, যা দার্শনিকতার স্তরে উন্নীত হয়েছে, সেটা নিশ্চয়ই আমাদের পাথেও আর সারা জীবনের পাথেও। আমরা ভুলে যাব না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসংখ্য লেখা, আরণ্যকের মতো লেখা, যেখানে প্রকৃতির সঙ্গে শুধুমাত্র অরণ্য নয়, আকাশের বর্ণনাও আসে।
আমরা সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের পালামৌয়ের মতো উপন্যাস যেখানে আকাশের বর্ণনা আসে। আমরা ভুলে যাব না পুতুল নাচের রীতির কথা, সূর্য বিজ্ঞানের কথা মানিক বন্দ্যোপাধ্যায় অতকাল আগে যার কথা লিখে গেছেন। সুতরাং এই যে বাংলা সাহিত্যের যে উত্তরাধিকার, আমি বাংলার দিকে ফিরছি কারণ আমরা জানি আমাদের জয়ন্ত বিষ্ণু নাগলেকারের মতন বিজ্ঞানী, তিনি জ্যোতির্বিজ্ঞান নিয়ে শুধু চর্চা করছেন না, তিনি শুধু অ্যাস্ট্রোনমির অত বড় সায়েন্টিস্ট নন, তিনি অসামান্য সাইফাই লিখে গেছেন, সমস্ত সায়েন্টিফিক ফিকশন নিয়ে লিখে গেছেন। আমি ভারতীয় সাহিত্য সম্পর্কে অত বড় আলোচনার পরিসরে ঢুকতেই পারবো না। আজকে জয়ন্ত বিষ্ণু নাগলেকারের প্রভাব অনেক ক্ষেত্রে রয়েছে, অত বড় আলোচনার পরিসরে ঢুকতে পারবো না কারণ সে সময়ও নেই। কিন্তু আমরা বলতে পারি যে আমাদের বাংলা সাহিত্যেও এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে মহাকাশ নিয়ে জিজ্ঞাসা শুধু নয়, জ্যোতির্মণ্ডল নিয়ে একটা জিজ্ঞাসার জায়গা ছিল। সেই জায়গাটা সব থেকে বেশি করে ফ্লারিশ করলো কোথায়, সব থেকে বেশি করে আমরা কোথায় দেখলাম চলে এলো, কাকে আমরা প্রথম পেলাম? আমার মনে হয় আমার পর্যবেক্ষণে সত্যজিৎ রায় যখন এলেন তার সাহিত্য সম্ভার নিয়ে, মূলত শঙ্কু, যেখানে বোমযাত্রী ডায়েরির মতন গল্প লেখা হয়, যেখানে শঙ্কুর একের পর এক গল্পের ক্ষেত্রে আমরা মহাকাশ সম্পর্কে অনন্ত জিজ্ঞাসা দেখতে পাই এবং সেটাকে একটা কল্পবিজ্ঞানের স্তরে নিয়ে গিয়ে পৌঁছতে পারলেন সত্যজিৎ রায়। এবং এই কল্পবিজ্ঞান আমরা মনে রাখবো যে সত্যজিৎ রায় যখন অপরাজিততে অপুর চরিত্রকে তৈরি করছেন, বিভূতিভূষণের থেকে বার করে এনেও একটা নতুন নির্মাণ করছেন, তার চোখে যে বিস্ময়, তার চোখে যে অনন্ত জিজ্ঞাসা, সেই অনন্ত জিজ্ঞাসা ও বিস্ময়ের মধ্যে ছিল মহাকাশ সম্পর্কে জিজ্ঞাসাও। আমরা পথের পাঁচালী খুব মন দিয়ে পড়লে এবং সত্যজিৎ রায়ের ছবিগুলোকে, ট্রিলজিগুলোকে যদি আমরা অপু ট্রিলজিকে খুব মন দিয়ে দেখি, তাহলে দেখবো এই জিজ্ঞাসাটা আসলে সত্যজিৎ রায়ের নিজস্ব জিজ্ঞাসা, যেটা তার কল্পবিজ্ঞান লেখার জগৎটাকে খুলে দিল। শঙ্কু সমগ্র সৃষ্টি করলো, শঙ্কুর বিভিন্ন অভিযানের পাশাপাশি আমি বারবারই বলছি বোমযাত্রী ডায়েরির মতন একটা গল্প, অথবা স্টিভেন স্পিলবার্গ যেটা থেকে ছবি তৈরি করেছিলেন, করার পর বিশ্বজুড়ে আলোড়ন করে দিয়েছিল যে এলিয়েন বা ইটির চিত্রনাট্য বা মূল কনসেপ্ট আসলে সত্যজিৎ রায়, সেই বিতর্ক আসলে আমরা জানি সেটা সত্যজিৎ রায়। এরকম একজন মানুষও কিন্তু আমাদের সাহিত্যে, আমাদের চলচ্চিত্রে রয়েছেন। সুতরাং আমরা জুল ভের্নের দিকে তাকানোর আগে অথবা ফ্র্যাঙ্কেনস্টাইনের স্রষ্টার দিকে তাকানোর আগে আমরা এদেশের দিকেও যদি তাকাতে পারি, দিদি বলে গেলেন পাশ্চাত্যের বিভিন্ন কনটেক্সট সম্পর্কে, তাহলে দেখব যে সাহিত্যর ক্ষেত্রে এটা কিন্তু চর্চিত হয়েছে বলেই, সাহিত্য ভীষণভাবে ফিল্মে প্রভাব বিস্তার করেছে বলেই ফিল্মের ক্ষেত্রেও, চলচ্চিত্রের ক্ষেত্রেও এই বিজ্ঞান একটা ভূমিকা নিয়েছে। হলিউডের চলচ্চিত্রের ক্ষেত্রে যেভাবে বিজ্ঞান ভূমিকা নিতে পেরেছে, একটা বিরাট জায়গা জুড়ে রয়েছে, নিঃসন্দেহে আমাদের দেশের চলচ্চিত্রের ক্ষেত্রে তা নেই। তার মূল কারণ একরকম আমরা কিছুটা কম্প্রোমাইজ করেছি। আমাদের বিজ্ঞান চেতনা, বারবারই বলছি, সেই জায়গায় সামগ্রিকভাবে পৌঁছয়নি যে আমরা একটা জনপ্রিয় চলচ্চিত্র বানাবো, সেটা জনগণ দেখবে, অথচ সেটা সায়েন্স ফিকশন হবে, এটা আমরা এখনো পর্যন্ত প্রায় ভাবতে পারিনি। ইদানিং কালে তৈরি হচ্ছে, কিন্তু এটুকু আমাদের একটু বলবো প্লিজ, একটু বাচ্চাটাকে যদি সামলান আমার বলতে সুবিধা হয়। একটু প্লিজ বাইরে নিয়ে যান। হ্যাঁ, এত সিরিয়াস বিষয় তো। হ্যাঁ, থ্যাংক ইউ। তো চলচ্চিত্রের ক্ষেত্রে আমরা দেখব যে হলিউডের দিকে তাকালে সে 2001 স্পেস ওডিসি থেকে শুরু করে স্টার ওয়ার্স, এমন অসংখ্য ছবি তৈরি হয়েছে, একেবারে হাল আমলের ইন্টারস্টেলার, বা একদম রিসেন্টলি যেটা বিভিন্ন মাল্টিপ্লেক্সে চলছে প্রজেক্ট হেল মেরি। আপনারা এখানে চলচ্চিত্রের লোকজন রয়েছেন, ফলে আমার বলাটা হয়তো অনেকটাই, আমি খুব ধৃষ্টতা, তা সত্ত্বেও
আমি বলছি কারণ বিষয়টা আমাদের পরিসরের মধ্যে রয়েছে বলে। তো এই ছবিগুলো, এই হলিউডের সায়েন্স ফিকশন গুলো, আরো অনেক সায়েন্স ফিকশন রয়েছে, সেই হলিউডের সায়েন্স ফিকশন গুলো যদি আমরা দেখি তাহলে দেখবো যে আমাদের দেশের সায়েন্স ফিকশন কিন্তু চলচ্চিত্রের ক্ষেত্রে সাইফাই সেভাবে তৈরি হয়নি। ইদানিংকালে একেবারে ইসরোর অভিযান যখন একটা রাজনৈতিক বাতাবরণের মধ্যে এসে রাজনৈতিকভাবে ইসরোর অভিযানগুলোকেও প্রজেক্ট করা হচ্ছে, রাষ্ট্র ইসরোর অভিযানকে প্রজেক্ট করছে যখন, তখন ইসরোর অভিযানগুলোকে হাইলাইট করে কিছু ছবি তৈরি হচ্ছে। যেমন একদম রিসেন্টলি একটা ছবি অক্ষয় কুমার ছিল, মিশন মঙ্গল তৈরি হয়েছে মঙ্গল অভিযানের পর, অথবা রকেটরি নামবি এফেক্ট যেটাতে মাধবন অভিনয় করেছেন, অথবা একদম রিসেন্টলি আরেকটি ওয়েব সিরিজ হয়েছে রকেট বয়েজ, হোমি ভাবার সায়েন্টিফিক জার্নিকে কেন্দ্র করে, তার সায়েন্সের ক্ষেত্রে জার্নিকে কেন্দ্র করে এই ধরনের ছবি বা সিরিজ ইদানিংকালে তৈরি হচ্ছে। তার কারণ এর পিছনে একটা ফান্ডিংও আছে ডেফিনেটলি, এবং ইসরোর যে জয়যাত্রা, সেই জয়যাত্রাগুলোকে চিহ্নিত করার জন্য। এগুলো আমি সমালোচনার দিক থেকে দেখছি না, কারণ এগুলো আমি মঙ্গলের দিক থেকে দেখছি। আমাদের দেশের এই ধরনের চলচ্চিত্র তৈরি করার ক্ষেত্রে একটা অদ্ভুত ভারতীয়ত্ব রয়েছে। ভারতীয়ত্ব কোথায় না, যখন ইন্টারস্টেলার তৈরি হয়, কিংবা স্টার ওয়ার্স তৈরি হয়, কিংবা 20,001 স্পেস ওডিসি তৈরি হয়, সেই ছবিগুলোর ক্ষেত্রে হলিউডের ক্ষেত্রে সায়েন্সকে সায়েন্সের মতন করে দেখানো হয়। আমাদের ভারতবর্ষে যখন সায়েন্টিফিক কোনো বিষয়কে নিয়ে ছবি হচ্ছে, সত্যজিৎ রায় নিজে সাহস পাননি, তার কারণ তিনি জানতেন তার সেই ইনফ্রাস্ট্রাকচার নেই যে হলিউডের মতন করে তিনি একটা সায়েন্স ফিকশন তৈরি করবেন। তো আমাদের দেশে যখন সেটা হচ্ছে, তখন আমরা লক্ষ্য করছি যে ভারতীয়ত্ব মূলত চরিত্রটাকে তুলে ধরা, মানে এই মিশন মঙ্গল বা রকেটরি নামবি এফেক্ট, সেখানে নামবির যে জীবন, তার মধ্যে অনেক আবেগ, ইমোশন, তার হেরে যাওয়া, ব্যর্থতা ইত্যাদিগুলো, বা হোমি ভাবা সম্পর্কিত যে সিরিজটি তৈরি হচ্ছে, ইদানিংকালে তামিল তেলেগু ছবিতেও তৈরি হচ্ছে, বেশ কিছু কাজ হচ্ছে, টিক 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 বলে একটি হয়েছে, কার্গো বলে একটি হয়েছে। তো এগুলোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে মূলত কিন্তু চরিত্রটাকে নিয়ে গল্প বলা হচ্ছে। সায়েন্স নিয়ে তুলে ধরবার যে প্রচেষ্টা, বিজ্ঞানকে তুলে ধরবার যে একটা সিরিয়াস প্রচেষ্টা, সেটার থেকেও যেটা পাশ্চাত্যের সায়েন্স ফিকশন গুলোর ক্ষেত্রে হচ্ছে, যে ছবিগুলোর ক্ষেত্রে, ফিল্মগুলোর ক্ষেত্রে হচ্ছে, সেগুলো আমাদের দেশে কম্পারেটিভলি ভারতীয়ত্বের মিশেল দিয়ে, উপাদান দিয়ে সেগুলো অনেক বেশি প্রজেক্টেড হচ্ছে। আরেকটা জিনিস আমার কাছে ইন্টারেস্টিং বলে মনে হয়, যেটা মনে করিয়ে দেওয়ার, সেটা হচ্ছে যে এই যে আমি চলে এলাম, যেহেতু লিটারেচার থেকে আমরা চলচ্চিত্রে চলে এসেছি, সেই জন্য মনে করিয়ে দিতে চাই যে আরেকটি বিষয় যেটা সায়েন্স ফিকশনের ক্ষেত্রে বা এই ধরনের ছবির ক্ষেত্রে, কল্পবিজ্ঞান জাত ছবি বা সায়েন্টিফিক বিষয়ের উপর বা অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্সের উপর লেখা বিভিন্ন টেক্সট, তার উপর নির্ভর করে যে সমস্ত চলচ্চিত্র তৈরি হচ্ছে, সেই চলচ্চিত্রগুলোতে আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে ডিস্টোপিয়ার একটা ডিস্টোপিয়ান একটা পরিবেশ তৈরি হচ্ছে, যে পরিবেশটা কিন্তু একেবারে আমরা হলিউডের ছবির ক্ষেত্রে বলতে পারি বা ইউরোপিয়ান বহু মুভির ক্ষেত্রে বলতে পারি, এই ডিস্টোপিয়াটা সায়েন্সের সঙ্গে তুলে ধরা হচ্ছে। আমাদের এখানে অনেক উপন্যাস ইংরেজিতে মূলত রচিত হচ্ছে ইদানিং, যেটা ঠিক জ্যোতির্বিজ্ঞান সবসময় যে সেখানে আসছে তা নয়, জ্যোতির্বিজ্ঞানের সঙ্গেও ক্লাইমেট চেঞ্জের প্রসঙ্গ আসছে, এবং সায়েন্সের এই পরিবেশটাকে তুলে ধরেও সেটার যে ডিস্টোপিয়ান ফ্যাক্টর, সেগুলোকে দেখানো হচ্ছে। সুতরাং আজকের এই আলোচনায় সামান্য কয়েকটি বিষয়কে উপস্থাপিত করার পর আমি এটুকুই বলতে পারি, এই যে চর্চা, জ্যোতির্বিজ্ঞানের চর্চা চলচ্চিত্রে ও সাহিত্যে, সেই চর্চাটা আসলে অন্ধকারের নয়, আলোর।
আলোর চর্চা হোক, আরো আলো আসুক। সেই কমল কুমার মজুমদার মনে পড়ে যায়, আলো ক্রমে আসিতেছে। যেন জ্যোতির্বিজ্ঞান আমাদের সেরকম একটা কোনো লোকে নিয়ে যেতে পারে যেখানে আমরা সত্যিকারের মহাকাশের রহস্য সন্ধানের মধ্যে দিয়ে, বিজ্ঞান চর্চার মধ্যে দিয়ে বৈজ্ঞানিক মননে জারিত হতে পারি। যে বৈজ্ঞানিক মননটা আজকে আমাদের জাতিগতভাবে আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। বিজ্ঞান চর্চা শুধুমাত্র কতগুলো প্রজেক্ট হিসেবে হাজির করা নয়, জ্যোতির্বিজ্ঞানের চর্চা শুধুমাত্র রাষ্ট্রের নীতি হিসেবে হাজির করা নয়। জ্যোতির্বিজ্ঞানের চর্চা সাহিত্যে, চলচ্চিত্রে হোক, আমাদের ভারতবর্ষের বা বাঙালির মননের উন্নতির জন্য, বৈজ্ঞানিক চেতনার উন্নতির জন্য, বৈজ্ঞানিক চেতনাকে বিস্তৃত করার জন্য। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। অনেক ধন্যবাদ। জানি না সামান্য পরিসরে সামান্য আমি আলোকপাত করতে পারলাম এত বড় একটি বিষয়। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। হ্যালো, আমরা সত্যি অনেক কিছু জানলাম এবং যেটা ভীষণভাবে দরকার, আলো দরকার। আলো আমাদের মধ্যে জাগরণ হোক এবং সেই আলো জ্ঞানের হোক, বিজ্ঞানের হোক, সাহিত্যের, শিক্ষা, সবকিছুর মেলবন্ধনই হোক এবং আমাদের প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধনই হোক।